আজকে আমরা আলোচনা করব স্থির তড়িৎ বিজ্ঞান, যেটাকে ইংরেজিতে বলে ইলেকট্রিক। এখন এই যে তড়িৎ বিজ্ঞান, যদিও এটা পদার্থবিজ্ঞানের একটা শাখা, এই তড়িৎ বিজ্ঞানটাকে মূলত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। আমি শুধু তড়িৎ বিজ্ঞানের কথা বলছি। একটা হচ্ছে স্থির তড়িৎ বিজ্ঞান, অর্থাৎ যেখানে চার্জ বা আধান তার প্রবাহ হবে না, এক জায়গায় স্থির থাকবে, যেটাকে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলা হয়। স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলা হয়। আরেকটা আছে প্রবাহী তড়িৎ। এই প্রবাহী তড়িৎ, এটাকে ইংরেজিতে বলে ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট। আমরা যখন তড়িৎ বিজ্ঞানকে আলোচনা করছি, আজকে আমাদের টপিকটা হচ্ছে স্থির তড়িৎ বিজ্ঞান বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এখন এই যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি আলোচনা করছি আমরা, এই আলোচনা করার শুরুতে আমাদেরকে একটুখানি ঐতিহাসিক বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে হবে। একজন বিজ্ঞানী ছিলেন, গ্রিক বিজ্ঞানী। তার নাম কি ছিল? এই গ্রিক দার্শনিক বা গ্রিক সায়েন্টিস্ট, তার নাম থেলস। এই গ্রিক বিজ্ঞানী বা থেলস খ্রিস্টপূর্ব 600 বিসি নাগাদ, 600 বিসি নাগাদ একটা অদ্ভুত ঘটনা লক্ষ্য করেছিলেন যে অ্যাম্বার বলে একটা ব্যাপার। অ্যাম্বার, AMBER। এই অ্যাম্বারটা কি? অ্যাম্বারটা হলো এক ধরনের গাছের আঠা। কি এটা? এক ধরনের গাছের আঠা। যদি এই অ্যাম্বারকে আমরা রাব করি, ঘর্ষণ করি বা ঘষি, কি দিয়ে? না পশম দ্বারা। কি দিয়ে? না পশম দ্বারা। অর্থাৎ এই পশম দ্বারা যদি অ্যাম্বারকে আমরা ঘষি, অনেকক্ষণ ঘষার পর এই অ্যাম্বারের মধ্যে এক ধরনের ক্ষমতা তৈরি হয়। এর ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করে। এইটা গ্রিক বিজ্ঞানী থেলস 600 বিসিতে লক্ষ্য করেন। অ্যাম্বার নামক এক ধরনের গাছের আটা, তাকে যদি পশমের কাপড় দিয়ে ঘষা যায়, তাহলে হয় কি, এর মধ্যে একটা ক্ষমতা তৈরি হয়, যে ক্ষমতার বলে এ ছোট টুকরের কাগজকে আকর্ষণ করতে পারে। এখন কেন এই ঘটনাটা ঘটে, এর কিন্তু কোনো ব্যাখ্যা গ্রিক বিজ্ঞানী থেলসের কাছে ছিল না। এবং যেহেতু এই ঘটনা তদানীন্তনকালে যে বিজ্ঞান পিপাসু ব্যক্তি, তাদের কাছে খুব একটা মনোগ্রাহী হয়নি, খুব দীর্ঘদিন ধরে এই ব্যাপারটা চাপা ছিল। এরপরে 1600 খ্রিস্টাব্দে, অর্থাৎ বুঝতেই পারছো প্রায় 2000 বছর পর, 1600 খ্রিস্টাব্দে একজন বিজ্ঞানী, যার নাম উইলিয়াম গিলবার্ট, ইনি কিন্তু ইলেকট্রিসিটি বা তড়িৎ এর বিষয়ে একদম পদার্থবিজ্ঞানে যেমন নিউটন, তড়িৎ বিজ্ঞানের ক্ষেত্রে কেমন উইলিয়াম গিলবার্টের ভূমিকা। প্রথম দীক্ষার বিজ্ঞানী। থেলসের এই যে ঘটনাটা কেন ঘটলো, সেইটা নিয়ে কিন্তু ইনি চর্চা করতে শুরু করেন। এই উইলিয়াম গিলবার্ট, ইনি আরও কতগুলো জিনিস পরীক্ষা করে দেখেন যে শুধুমাত্র এই অ্যাম্বার, যেটা এক ধরনের গাছের আঠা, এই শুধুমাত্র অ্যাম্বারই নয়, আরও বেশ কতগুলো পদার্থ তিনি আবিষ্কার করলেন, আরও বেশ কতগুলো পদার্থকে তিনি খুঁজে পেলেন। এদের মধ্যে কি? এদের মধ্যে এবোনাইট। কি? এবোনাইট। আর কি খুঁজে পেলেন? কাঁচ। আর কি খুঁজে পেলেন? রজন তোমরা বোঝো তো, যেটা দিয়ে পালিশ করে এই রজন। এই সমস্ত পদার্থগুলোকেও যদি ঘষা যায়, কি করা যায়? যদি ঘষা যায়, কি দিয়ে? না রেশম বা পশম দিয়ে ঘর্ষণ করা যায়, তাহলেও কিন্তু এদের মধ্যে একই রকমের আকর্ষণী ক্ষমতা তৈরি হয়। কি তৈরি হয়? আকর্ষণী ক্ষমতা তৈরি হয়। এই আকর্ষণী ক্ষমতা বলে এই অ্যাম্বার, কাঁচ বা রজন ছোট ছোট কাগজের টুকরোকে একই রকমভাবে কিন্তু আকর্ষণ করতে পারে। এখন এই যে পদার্থগুলো আকর্ষণ করছে, সেটা আবিষ্কার হয়েছিল 600 বিসিতে।
রিইনভেন্ট করলেন উইলিয়াম গিলবার্ট 1600 খ্রিস্টাব্দে। উইলিয়াম গিলবার্ট প্রথম এই ব্যাপারটাকে, এই যে ঘটনাটা আকর্ষণ করছে, এই ব্যাপারটার একটা নামকরণ করলেন। তিনি এটাকে বললেন ইলেকট্রিসিটি। কি বললেন? তিনি বললেন এটাকে ইলেকট্রিসিটি। এখন এই ইলেকট্রিসিটি কেন নাম বললেন? জানো তো, কোনো নামই আমরা যখনই পদার্থবিজ্ঞানে দিই তার কোনো নামই কিন্তু আকাশ থেকে পড়ে না। যখনই কোনো একটা কিছু আবিষ্কার হয় তার পেছনে কিন্তু একটা কারণ থাকে। এই ইলেকট্রিসিটি কথাটা কোথা থেকে এসেছিল না, গ্রিক ভাষায় অ্যাম্বারকে, গ্রিক ভাষায় আমরা যে অ্যাম্বার, সেই অ্যাম্বারের নাম হচ্ছে, অ্যাম্বারকে কি বলা হয়? গ্রিক ভাষায় অ্যাম্বারকে বলা হয় ইলেকট্রন। ওকে, ইলেকট্রন। এই যে গ্রিক ভাষায় অ্যাম্বারকে ইলেকট্রন বলা হয়, পরবর্তীকালে আমরা যে পদার্থের পরমাণুর 3টা গঠন, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন পাবো, এই ইলেকট্রনটা কিন্তু সেই ইলেকট্রন, এবং সেই ইলেকট্রন থেকেই কিন্তু আলটিমেটলি ইলেকট্রিসিটি কথাটা এসেছে। এতক্ষণ আলোচনা করার পর আমরা বুঝতে পারলাম যে তড়িৎ বিজ্ঞান, যেটাকে আমরা ইলেকট্রিসিটি বলছি, দুটো ভাগে ভাগ করা যায়, স্ট্যাটিক ইলেকট্রিসিটি এবং প্রবাহী তড়িৎ বা ইলেকট্রিক কারেন্ট। তার একদম গোড়ায় কিন্তু এই গল্পটা ছিল দুজন গ্রিক বিজ্ঞানীর গল্প। একজনের নাম হচ্ছে থেলস, আর একজনের নাম হচ্ছে গিলবার্ট। এই থেলস এবং গিলবার্ট মূলত এই চর্চাটা করেন। মূলত গিলবার্ট 1600 খ্রিস্টাব্দ নাগাদ এই বিজ্ঞানটার নতুন একটা নাম দেন, যার নাম ইলেকট্রিসিটি। এই ইলেকট্রিসিটি কথাটা কোথা থেকে এসেছে? গ্রিক ভাষায় অ্যাম্বারকে বলা হয় ইলেকট্রন, পরবর্তীকালে ইলেকট্রনটাকে থেকেই আমরা কিন্তু ইলেকট্রিসিটির কথাটা পেয়েছি। এখন কথাটা হচ্ছে যে এই যে ব্যাপারটা, এটা কেন হচ্ছে, কী জন্যে হচ্ছে, ইলেকট্রিসিটি, এই স্থির তড়িৎ যে ব্যাপারটা, এটা কি করে আসছে, এইটা অনেক পরে যখন আমরা আবিষ্কার করব প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, রাদারফোর্ড যখন আবিষ্কার করবেন পরমাণুর গঠন, তখন ইলেকট্রনের আদান প্রদানের জন্য যেটা ঘটছে সেটা অনেক পরবর্তীকালে আবিষ্কার হয়। এর ইলেকট্রনিক ব্যাখ্যাটা আমি একটু পরে দেব, কিন্তু তার আগে আমরা আরও কতগুলো ঘটনার কথা বলবো, যেগুলো উইলিয়াম গিলবার্টের পরবর্তীকালে বিজ্ঞানীরা কিন্তু আরও কতগুলো জায়গায় দেখেছিলেন। আমাদের ডেলি লাইফে এরকম অনেক কিছু ঘটে। যেমন ধরো, যদি একটা চিরুনিকে চুলের সঙ্গে ঘষাঘষি করি, অর্থাৎ চুল আশ্রাই চিরুনি দিয়ে, তাহলে চিরুনিটা কিসের হয়? নর্মালি প্লাস্টিক। কিসের হয়? প্লাস্টিক। এই প্লাস্টিকের চিরুনি দিয়ে যদি আমরা চুল আশ্রাই, যেটা এক ধরনের ফাইবার, এক ধরনের অর্গানিক ফাইবার, সেক্ষেত্রে চুল আশ্রানোর সময়ও কিন্তু একই রকমভাবে চিরুনির প্লাস্টিক ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করার ক্ষমতা লাভ করে, তাই না? আকর্ষণী ক্ষমতা লাভ করে। এই আকর্ষণী ক্ষমতাটাকে আমরা একই রকমভাবে কি বলবো? ইলেকট্রিসিটি। এইটা হচ্ছে, যেহেতু এক জায়গায় স্থির থাকে, এই জন্য আমরা এটাকে স্থির তড়িৎ বলবো। ঠিক আছে। আবার তোমরা যদি কখনো কাঁচকে একই রকমভাবে মনে করো ঘষো, কি দিয়ে? পশম বা রেশম। এই পশম বা রেশম দিয়ে যদি ঘষো, সিল্ক দিয়ে ঘষো, তাহলেও কিন্তু খেয়াল করে দেখবে যে সোলার বল, তাই তো, সোলার বল আকৃষ্ট হচ্ছে, অর্থাৎ সেই আকর্ষণী বলটা কিন্তু এক্ষেত্রে কাচের মধ্যেও তৈরি হবে। আবার যদি তোমরা এবনাইট দণ্ড, এটা এক ধরনের পদার্থ, এবনাইট দণ্ড, তাকেও তোমরা যদি পশম দিয়ে ঘষো, তার মধ্যেও কিন্তু একই রকমভাবে সে সোলার বলকে আকর্ষণ করার ক্ষমতা তার মধ্যে তৈরি হবে। এই যে আকর্ষণ করার ক্ষমতা, প্রাথমিকভাবে ভাবা হয়েছিল যে সব কিছুই এই ইলেকট্রন এর মতো। বানানটা একটুখানি খেয়াল করো, তখনও কিন্তু সি বসায়নি, এটা গ্রিক ওয়ার্ড। ইলেকট্রন যাকে গ্রিক ভাষায় অ্যাম্বারকে ইলেকট্রন বলা হয়, সেখান থেকে হয়। পরবর্তীকালে জানা যায় যে এই ইলেকট্রন থেকে যে আমরা আবিষ্কার বললাম যে ইলেকট্রিসিটি, এইটা আবার দু রকমের হয়। এই ইলেকট্রিসিটিকে আমি চার্জ হিসাবে তোমাদের কাছে বলছি। এই চার্জ পরবর্তীকালে জানা গেল যে এটা অ্যাকচুয়ালি এক রকমের নয়, এটা দু রকমের হয়। তো বুঝতেই পারছো, দু রকমের হয়, তো দুটো অপোজিট রকমের যেহেতু হয়, আমরা এটাকে নানানভাবে ব্যাখ্যা করার প্রথমে চেষ্টা করেছিলাম, কিন্তু পরবর্তীকালে আমরা কী বলেছি,
এক ধরনের হচ্ছে পজিটিভ চার্জ, এক ধরনের হচ্ছে পজিটিভ চার্জ, এক ধরনের হচ্ছে নেগেটিভ চার্জ। ঠিক আছে, তাহলে এতক্ষণ পর আমরা গিলবার্টের পরে কার পরে গিলবার্টের পরে বিজ্ঞানী গিলবার্টের পরে আমরা এটা জানলাম যে এই যে ঘষাঘষির ফলে যে চার্জগুলো উৎপন্ন হয় সেই চার্জ আসলে দু রকমের চার্জ, একটা হচ্ছে পজিটিভ চার্জ, একটা হলো নেগেটিভ চার্জ, তাই না? এরকম উদাহরণগুলো পরীক্ষার সময় আরও তুমি বিভিন্ন জায়গায় দেখবে। শুধুমাত্র যে শুকনো চুল চিরুনি দিয়ে আশ্রালেই এইরকম একটা ধনাত্মক ঋণাত্মক আহিত হয় তা নয়, দেয়ার আর মেনি এক্সাম্পল। আমি একটা একটা করে এক্সাম্পল দিচ্ছি। ধরো প্লাস্টিকের চিরুনি, ওকে, ধরো প্লাস্টিকের চিরুনির সঙ্গে তুমি যদি চুলকে ঘষো, অর্থাৎ চুল যদি প্লাস্টিকের চিরুনি দিয়ে আশ্রাও, তাহলে কী হবে? চুল আশ্রালে চিরুনিটি কী হবে? চিরুনিটি হবে ঋণাত্মক আধানযুক্ত, অর্থাৎ চিরুনিটি হবে নেগেটিভ, আর চুল হবে পজিটিভ আধানযুক্ত। বোঝা গেল কথাটা? অর্থাৎ চিরুনি যদি চুল আশ্রাও তাহলে তোমার চিরুনি হয়ে যাবে নেগেটিভ আধানযুক্ত, নেগেটিভ চার্জ, আর চুল হবে পজিটিভ আধানযুক্ত বা পজিটিভ চার্জ। একই রকমভাবে তুমি যদি নাইলন দিয়ে, অর্থাৎ নাইলন, মনে করো নাইলন একটা মেটেরিয়াল তোমরা জানো, এই নাইলনের কার্পেটে যদি রাবারের জুতো ঘষো, রাবারের জুতো ঘষো, তাহলে বুঝতেই পারছো এখানে স্থির তড়িৎ উৎপন্ন হবে। এখানে কী হবে? যদি জুতো ঘষো তাহলে জুতো হয়ে যাবে ঋণাত্মক নেগেটিভ চার্জ, আর নাইলন হবে পজিটিভ চার্জ। ক্লিয়ার? এখন এই যে বিভিন্ন বস্তুকে আরেকটা বস্তু দিয়ে ঘষলে একটা পজিটিভ চার্জ হয়ে যায় আর একটা নেগেটিভ চার্জ হয়ে যায়, এইখানটাতে কোয়েশ্চেন আসে যে কত পরিমাণ পজিটিভ চার্জ হচ্ছে, কত পরিমাণ নেগেটিভ চার্জ হচ্ছে। নাইলনকে যদি রাবারের জুতো দিয়ে ঘষো তাহলে নাইলনের মধ্যে যে পরিমাণ পজিটিভ চার্জ তৈরি হবে, রাবারের জুতোর মধ্যে ঠিক সেই পরিমাণই নেগেটিভ চার্জ তৈরি হবে। অর্থাৎ এখানে যদি 10 ইউনিট পজিটিভ চার্জ তৈরি হয়, এখানে ঠিক 10 ইউনিটই নেগেটিভ চার্জ তৈরি হবে। অর্থাৎ এখান থেকে পরিষ্কার একটা আইডিয়া আমাদের মাথায় আসছে বা সাধারণ বুদ্ধিতে আসছে যে এই ঘষাঘষির ফলে কিছু একটা আদান প্রদান হয়েছে। পরবর্তীকালে আমি একটু বলছি সেটা ইলেকট্রন হয়েছে। সেই ইলেকট্রনই হোক না কেন, যাই হোক না কেন, ঘষাঘষির ফলে এখানে যে পরিমাণ চার্জ পজিটিভ তৈরি হয়েছে ঠিক সেই পরিমাণ চার্জ নেগেটিভ অন্য জায়গায় তৈরি হয়েছে। অর্থাৎ মোট চার্জ কিন্তু কনজারভেটিভ থাকছে। এইখানটাতে একটা লিস্ট আছে, ফিজিক্সের স্টুডেন্টসরা একটা লিস্ট দেয়, তোমরাও সেটা লিস্টের কথা জানতে পারবে যে কার সঙ্গে কোন বস্তুর সঙ্গে কোন বস্তু ঘষলে কোন বস্তুটা পজিটিভ হবে, কোন বস্তুটা নেগেটিভ হবে। এর কিন্তু একটা তালিকা আছে এবং সেই তালিকাটা মুখস্থ করে রাখলে তুমি কোনটা পজিটিভ এবং কোনটা নেগেটিভ বুঝতে পারবে। এই তালিকার একদম প্রথমে 1 নম্বরে আছে কে আছে? পশম। 2 নম্বরে আছে ফ্লানেল। 3 নম্বরে আছে কাঁচ। 4 নম্বরে আছে কাঠ। 5 নম্বরে আছে ধাতব পদার্থ। 6 নম্বরে আছে গালা। 7 নম্বরে আছে কাগজ। 8 নম্বরে আছে রাবার। 9 নম্বরে আছে রেশম। 10 নম্বরে আছে গন্ধক, যেটাকে সালফার বলে। 11 নম্বরে আছে এবোনাইট। আর 12 নম্বরে আছে যেটা দিয়ে শুরু হয়েছিল অ্যাম্বার। 13 নম্বরে আছে সেলুলয়েড। এখন এই যে 13টা সারি আমি তোমাদেরকে বললাম, এইটা কেন বললাম? এইটা পদার্থবিজ্ঞানের ছাত্র হিসাবে যদি এই লিস্টটাকে তোমরা মুখস্থ করে রাখতে পারো তাহলে মনে রাখবে এই তালিকাভুক্ত বস্তুগুলির যে কোনো দুটির মধ্যে যদি তুমি ঘর্ষণ করো বা ঘষাঘষি করো তাহলে প্রথম বস্তু যেটা থাকবে লিস্টে ওপরের দিকে যেটা থাকবে সেটা ধনাত্মক হবে এবং লিস্টে পরের দিকে যেটা থাকবে সেটা ঋণাত্মক হবে। বোঝা গেল কথাটা? অর্থাৎ লিস্টের ওপরের দিকে জিনিসটা হবে পজিটিভ, নিচের দিকে জিনিসটা হবে নেগেটিভ।
এবার তুমি ধরো যে কোনো দুটো জিনিস নিয়ে তুমি ট্রাই করতে পারো। সাপোজ তুমি এখানে কাচের সঙ্গে তুমি ঘষবে, কি ঘষবে? রেশম। তাহলে যেহেতু আমি বলেছি যে এই লিস্টের যে কোনো দুটো বস্তুর মধ্যে যদি ঘষাঘষি করো, ঘর্ষণ করো, তাহলে সব সময় এই লিস্টের ওপরের দিকে যে আছে সে পজিটিভ চার্জ হবে বা ধনাত্মক আধান হবে, এবং নিচের দিকে যে আছে সে নেগেটিভ আধানযুক্ত হবে, অর্থাৎ নেগেটিভ হবে। আমি এখানে যেহেতু কাঁচ এবং রেশম নিয়েছি, তাহলে বুঝতেই পারছো কাঁচের নম্বরটা কত? কাঁচের নম্বর হচ্ছে 3, আর রেশমের নম্বর কত? রেশমের নম্বর হচ্ছে 9। যেহেতু কাঁচ ওপরের দিকে রয়েছে, তাহলে আমার সূত্র অনুযায়ী এ হবে পজিটিভ চার্জ, ঘষাঘষির ফলে পজিটিভ চার্জ, আর রেশম হবে কি হবে বলো? রেশম হবে নেগেটিভ চার্জ। একই রকমভাবে বুঝতেই পারছো, একই রকমভাবে যদি আমরা কাঁচকে পশম দিয়ে ঘষতাম, তাই তো আমি সেই কাঁচকেই ঘষবো, কিন্তু আমি ঘষবো তাকে রেশমের বদলে পশম দিয়ে। পশম মানে পশুর শরীর থেকে যে লোমটা পাওয়া যায়, ভেড়ার লোম। তাহলে এইবার খেয়াল করে দেখো, কাঁচ আর পশমের মধ্যে পশম কিন্তু 1 নম্বরে রয়েছে, আর কাঁচ কিন্তু 3 নম্বরে রয়েছে। সেক্ষেত্রে বুঝতেই পারছো, পশম এই যে আমার নম্বরটা, আর কাঁচ এখানে আমার নম্বরটা। তাহলে পশম এবং কাঁচ, যেহেতু পশম ওপরের দিকে রয়েছে, তাহলে আমার এটা হবে কি হবে? পজিটিভ চার্জ, এটা হবে নেগেটিভ চার্জ, এইবার আমি তোমাদেরকে জাস্ট একটা তোমরা বলো, আমি বলবো না, কমেন্ট বক্সে এটা করবে। তুমি করবে কি? অ্যাম্বারকে নেবে না, অ্যাম্বার তো হয়ে গেছে। তুমি মনে করো গালাকে নেবে, গালার সঙ্গে তুমি ঘষবে পশম। ওকে, তাহলে কে পজিটিভ হবে আর কে নেগেটিভ হবে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা কিন্তু একটা লিস্ট পেলাম, যে লিস্টে কি বললাম, ওপরের দিকে যে থাকবে যে কোনো দুটো ঘষাঘষি করলেই একটা পজিটিভ চার্জ এবং একটা নেগেটিভ চার্জ সমান আধানে, উল্টো আধানে আহিত হবে। ওপরের দিকে লিস্টে যে থাকবে সে সবসময় পজিটিভ চার্জ হবে, আর নিচের দিকে যে থাকবে সে সবসময় নেগেটিভ চার্জ হবে। বোঝা গেল কথাটা? এখন আমরা যেটা পড়ব, যে এই যে একটা পজিটিভ চার্জ হচ্ছে, একটা নেগেটিভ চার্জ হচ্ছে, এই ব্যাপারটা কেন হচ্ছে, তাই তো? অর্থাৎ ইলেকট্রিসিটি ব্যাপারটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এর গোড়ার কথা কি, ইলেকট্রনীয় ব্যাখ্যা, ইলেকট্রনীয় মতবাদ বা এক্সপ্লেনেশন, ইলেকট্রনিক থিওরির আলোকে কিভাবে এই ইলেকট্রিসিটির ব্যাপারটাকে ব্যাখ্যা করা যাচ্ছে। অর্থাৎ যা কিছু আমি এতক্ষণ পড়ালাম তার এক্সপ্লেনেশনটা কি, কিসের বেসিসে না ইলেকট্রন থিওরির সাহায্যে। কিসের সাহায্যে? ইলেকট্রন থিওরির সাহায্যে। এই যে ইলেকট্রন থিওরির সাহায্যে আমরা যে পোর্শনটুকু পড়লাম, সেই পোর্শনটুকুর ব্যাখ্যাটা করতে গেলে আমাকে জানতে হবে যে কোনো একটা পরমাণু আসলে 3টে বেসিক কণিকা নিয়ে গঠিত। অর্থাৎ একটা পরমাণু যাকে ইংরেজিতে বলে অ্যাটম। এই অ্যাটম আসলে 3টে জিনিস নিয়ে গঠিত। এক হচ্ছে প্রোটন, তাই না? একটা হচ্ছে প্রোটন, 2 হচ্ছে নিউট্রন, এবং 3 হচ্ছে ইলেকট্রন। যখন আমি তোমাদেরকে অ্যাটম পড়িয়েছিলাম তখন আমি কিন্তু তোমাদেরকে এটা পরিষ্কার করে বলে দিয়েছিলাম যে এই যে প্রোটন P, নিউট্রন N এবং ইলেকট্রন E, এদের মধ্যে এরা হলো পজিটিভ চার্জ, প্রোটন হলো পজিটিভ চার্জ, নিউট্রন চার্জলেস, অর্থাৎ চার্জ এর নেই, আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ।
এবং এই গঠন বলতে গিয়ে বলেছিলাম যে প্রোটন এবং নিউট্রন একটা নিউক্লিয়াসের ছোট্ট জায়গার মধ্যে ঠাসাঠাসি করে থাকে, তাই না? ঠাসাঠাসি করে থাকে। আমি একটা নিউক্লিয়াসের ছবি আঁকছি, অনেকগুলো রসগোল্লা দিচ্ছি তোমরা। আমি কিন্তু অ্যাটম পড়ানোর সময় তোমরা বলেছিলে যে স্যার যদি বোর্ড ইউজ করতেন তাহলে অনেক ভালো হতো, কিন্তু বোর্ড ইউজ করা অনেক ঝকমারি, তোমাদের শেখা নিয়ে কথা। তাই আমি কাগজে খাতায় কলমে একদম সনাতন পদ্ধতিতে, সেকেলে গুরুর মতো সেকেলে পদ্ধতিতে আমি তোমাদেরকে শেখাচ্ছি। ক্লিয়ার হলো? অর্থাৎ এখানে আমার বুঝতেই পারছো অনেকগুলো প্রোটনস রয়েছে, অনেকগুলো প্রোটন রয়েছে, আর অনেকগুলো নিউট্রন রয়েছে। অর্থাৎ ভেতরে আমার নিউট্রন রয়েছে আর প্রোটন রয়েছে, আর এই বিভিন্ন কক্ষপথে, তাই তো, বিভিন্ন কক্ষপথে আমার কারা ঘুরে বেড়াচ্ছে? নেগেটিভ চার্জের ইলেকট্রনরা ঘুরে বেড়াচ্ছে। আমি এখানে কটা এঁকেছি আমার খেয়াল নেই, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে, 7 ধরো সাপোজ। তাহলে আমার পরের একটা এগুলো আমার ইলেকট্রন, তাই তো, এগুলো আমার নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন। তাহলে এই যে পরমাণু, তার মধ্যে প্রোটন এবং নিউট্রনরা ঠাসাঠাসি করে রয়েছে, চারপাশে ইলেকট্রনসরা রয়েছে। বুঝতেই পারছো কোনো একটা পদার্থের বাইরের দিকে বিভিন্ন কক্ষপথে কী থাকে? পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। বাইরের দিকে কারা থাকছে? ইলেকট্রনরা থাকছে। ভেতরের দিকে ঠাসাঠাসি করে কারা থাকছে? প্রোটন এবং নিউট্রনরা থাকছে। অর্থাৎ এই প্রোটন আর নিউট্রনের পরমাণু থেকে বাইরে বেরিয়ে আসাটা খুব মুশকিল, তার কারণ তাদের চারপাশে একটা বর্ম রয়েছে। কাদের বর্ম? ইলেকট্রনরা। এইবার খেয়াল করে দেখো, এই পরমাণুটাকে যদি তার পাশের একটা পরমাণুর সঙ্গে ঘষাঘষি করা যায়, এই ঘষাঘষি করার ফলে মনে করো সাপোজ এখানে আর একটা পরমাণু রয়েছে, সাপোজ এখানে আর একটা পরমাণু রয়েছে, তো সেই পরমাণুরও কিছু ইলেকট্রন রয়েছে বিভিন্ন কক্ষপথে, তার কক্ষপথে রয়েছে, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন রয়েছে, তাই না? কক্ষপথে ইলেকট্রন রয়েছে। এবার বুঝতেই পারছো এইখানটায় যদি এই পরমাণুর সঙ্গে এই পরমাণুর যদি কোনো রকমভাবে ঘর্ষণ হয়, অর্থাৎ মনে করো এটা এবোনাইট, এটা মনে করো পশম, এটা মনে করো কাঁচ, এটা মনে করো রেশম, হোয়াট এভার দ্য সাবজেক্ট ইজ, আমি তার লিস্ট কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি। এই ঘষাঘষি হলে হবে কি, এই যে ইলেকট্রন একটা জায়গা থেকে আর একটা জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। যদি ঘটনাক্রমে ইলেকট্রন ট্রান্সফার করে এইখানে চলে যায়, তাহলে কি হবে? এর ইলেকট্রনটা এখানে চলে গেল, তাহলে এখানে নেগেটিভ চার্জ আগে যা ছিল এখন তার থেকে বেশি হয়ে গেল, তাহলে আগের থেকে বেশি হওয়ার জন্য এ হয়ে গেল নেগেটিভ। আর এখানে যে কটা ভেতরে প্রোটন ছিল সে কটাই তো ইলেকট্রন থাকে। অ্যাটম পড়ানোর সময় আমি পরিষ্কার করে বলে দিয়েছি, নতুন করে বলার কোনো অবকাশ নেই। যে কটা প্রোটন থাকে সে কটাই যেহেতু ইলেকট্রন থাকবে, কিছু ইলেকট্রন বেরিয়ে যদি চলে যায় তাহলে প্রোটনের তুলনায় ইলেকট্রনের সংখ্যা একটু কমে গেল, এ হয়ে যাবে কি তখন? এ হয়ে যাবে ইট বিকাম পজিটিভ। বোঝা গেল কথাটা? অর্থাৎ ঘর্ষণের সময় এই যে ভেতরের বাইরের কক্ষে যে ইলেকট্রনসগুলো থাকছে সেই ইলেকট্রনগুলো ঘষাঘষির সময় এক পদার্থ থেকে আর এক পদার্থে ট্রান্সফার হয়ে যাওয়ার ফলেই ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ ব্যাপারটা তৈরি হয়। অর্থাৎ স্থির তড়িতের জন্য কিন্তু এই ইলেকট্রনের এক্সচেঞ্জটাই দায়ী, অন্য কিছু দায়ী নয়। এই যেখান থেকে ইলেকট্রনটা বেরিয়ে গেল সেখানে যেহেতু ইলেকট্রনের অভাব, অর্থাৎ নেগেটিভ চার্জের অভাব হলো, সেই জন্য এইটাকে বলা হবে পজিটিভ, যেখান থেকে ইলেকট্রন বেরিয়ে গেল। আর যার মধ্যে গিয়ে ঢুকলো সেখানে ইলেকট্রন একটু বেশি হয়ে গেল বলে ইলেকট্রনের প্রাচুর্য, ইলেকট্রন পরিমাণে বেশি, সেইটা হবে গিয়ে নেগেটিভ। তাহলে খেয়াল করে আমাকে তুমি বলো, একটু আগেই আমি তোমাদেরকে যখন পড়ালাম, কাঁচকে যদি আমরা রেশম দিয়ে ঘষি তাহলে মনে পড়ছে কাঁচ 3 নম্বরে, ভুলে গেলে, আর রেশম 9 নম্বরে। তাহলে আমার কি হবে? কাঁচ হবে পজিটিভ, তাই না? আর রেশম হবে নেগেটিভ। তাহলে আমাকে বলো, এই যে কাঁচ এবং রেশম যদি ঘষাঘষি হয় তাহলে ইলেকট্রনের ট্রান্সফারটা কোথা থেকে কোথায় হয়েছে? ইলেকট্রনের ট্রান্সফার কিন্তু কাঁচ থেকে রেশমে হয়েছে, তাই না? ইলেকট্রনের ট্রান্সফারটা কাঁচ থেকে রেশমে হয়েছে। কাঁচে ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়েছে, সেই জন্য কাঁচ বিকাম পজিটিভ। রেশমে ইলেকট্রন বেশি পরিমাণে চলে এসেছে, সেই জন্য রেশম বিকাম বলো
নেগেটিভ। ক্লিয়ার? আশা করি ইলেকট্রনীয় এক্সপ্লেনেশনস অর্থাৎ এক্সপ্লেনেশনস অফ ইলেকট্রিসিটি অন দ্য বেসিস অফ ইলেকট্রনিক থিওরি বা ইলেকট্রন থিওরি, এটা কিন্তু পরিষ্কার করে তোমাদের মাথাতে ঢুকে গেল। পরিষ্কার হলো? এইখানটাতে একটা কথা কিন্তু আমাকে বলে রাখতে হবে, এই যে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, সেই ইলেকট্রন এখানে থেকে যে কটা ইলেকট্রন বেরিয়ে গেল এখানে, এই কটা এখানে সে কটা ইলেকট্রন ঢুকলো, তাই না? যদি এখান থেকে মনে করো 10টা ইলেকট্রনের ছাড়ে, তাহলে এই কটাগুলো ইলেকট্রন পেলো, 10টা ইলেকট্রন পেলো। অর্থাৎ এখানে যদি 10টা ইলেকট্রনের অভাব হয়, তাহলে এখানে 10টা ইলেকট্রনের প্রাচুর্য হলো। অর্থাৎ এখানে যদি 10 ইউনিট পজিটিভ চার্জ তৈরি হয়, এখানে আমার 10 ইউনিট নেগেটিভ চার্জ তৈরি হলো। অর্থাৎ এই ঘষাঘষির ফলে যে তড়িৎ উৎপন্ন হচ্ছে, মোট চার্জ কিন্তু কনজার্ভ থাকবে। এদিক থেকে ওদিক হওয়ার জন্য কেউ পজিটিভ কেউ নেগেটিভ হয়ে যেতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু মোট যে চার্জটা সে কিন্তু কনজার্ভ থাকবে, সে কিন্তু পরিবর্তন হলো না। যতটুকু পজিটিভ চার্জ তৈরি হবে ঠিক ততটুকুই কিন্তু নেগেটিভ চার্জ তৈরি হবে। নেক্সট পোর্শনে আমরা যেটা ব্যাখ্যা করব, সেই নেক্সট পোর্শনের ব্যাখ্যাটা আমরা করব যে ইলেকট্রিসিটি যখনই যেখানে তৈরি হবে, ইলেকট্রিসিটির একটা ক্ষমতা আছে, সেটা হলো ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন, বাংলায় এটাকে বলে তড়িৎ আবেশ। এখন আবেশ মানে কি? আবেশ মানে কি? কখনো আবেশে চোখ বন্ধ হয়ে এসেছে তোমাদের? কোন আবেশে চোখ বন্ধ হয়ে আসে? তাই না? সুখের আবেশে, তাই না? ধরো কোনো সুখের কথা মনে আসছে, তাই তো? সুখের কথা মনে আসছে, তোমার একটা ফিলিংস হচ্ছে, সেই ফিলিংসের জন্য তোমার মনের মধ্যে আবেশ তৈরি হচ্ছে। তাহলে তুমি বলো তো, এই যে তোমার মনের মধ্যে একটা সুখ ভাব হচ্ছে, একটা বেশ সুন্দর ফিলিংস হচ্ছে, কি হচ্ছে? সত্যিকারের সেই ঘটনা কি এখন তোমার সঙ্গে ঘটছে? ঘটছে না তো। কিন্তু সত্যিকারের ঘটনাটা যখন ঘটেছিল তখন যেরকম শিহরণ হয়েছিল, আবেশ তৈরি হয়েছিল, এখনও তোমার মধ্যে সেই একই রকম শিহরণই তৈরি হয়েছে। অর্থাৎ আবেশ হলো প্রকৃতভাবে হয়তো ঘটছে না, কিন্তু এমন একটা সিচুয়েশনস তৈরি হচ্ছে যে আগের মতোই ব্যাপারটা তোমার মধ্যে হচ্ছে। তড়িতের ক্ষেত্রেও এইরকম কোনো একটা ঘটনা ঘটে। যদি কোনো তড়িতাহিত বস্তুকে অর্থাৎ চার্জ বস্তুকে, যে বস্তুর মধ্যে চার্জ আছে তাকে বলা হয় চার্জড বস্তু বা তড়িতাহিত বস্তু, এই বস্তুটাকে যদি কোনো চার্জ নেই অর্থাৎ তড়িৎ অনাহিত, চার্জ নেই, এইরকম কোনো একটা বস্তুর কাছাকাছি আনা হয়, তাহলে যে বস্তুটার মধ্যে চার্জ ছিল না, যে পরিবাহীটির মধ্যে, সে সাময়িকভাবে তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। এই যে পরিবাহী, বোঝা গেল কথাটা? এখন কীরকমভাবে ব্যাপারটা মনে করো, আমার এইখানটাতে একটা পরিবাহী আছে, সাপোজ একটা পরিবাহী আছে, এটা কিন্তু পরিবাহী মানে কন্ডাক্টর। আমি পরিবাহী কাকে বলে সেটা কিন্তু আমি বলে দিয়েছি, কন্ডাক্টর। এটা একটা কাঠের স্ট্রাকচারের উপরে রাখা আছে, এটা উডেন স্ট্রাকচার, এইটা একটা পরিবাহী, এর মধ্যে কিন্তু কোনো রকমের চার্জ ছিল না। আমি এর কাছে করেছি কি, একটা দণ্ড নিয়ে এসেছি, যার মধ্যে আমার একটা চার্জ রয়েছে। এখন কি চার্জ রয়েছে? মনে করো এর মধ্যে পজিটিভ চার্জ রয়েছে। কি চার্জ রয়েছে? পজিটিভ চার্জ রয়েছে। তাহলে এই পজিটিভ চার্জ, এখানে চার্জড বস্তু, এখানে চার্জড বস্তু, তাই না? এ কিন্তু চার্জলেস, অর্থাৎ এটা তড়িতাহিত, এটা তড়িৎ অনাহিত। এই যেহেতু তড়িৎ অনাহিত বস্তুর কাছে একটা চার্জড বস্তুকে আমি নিয়ে এসেছি, এই আনার ফলে হবে কি, এই যে চার্জ বস্তুর সংস্পর্শে চার্জলেস বস্তুটা এসেছে, এর মধ্যে কিন্তু একটা তড়িৎ অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। এই যে তড়িৎ অনাহিত বস্তুর মধ্যে সাময়িকভাবে তৈরি হলো, এই ঘটনাটাকেই বলা হবে তড়িৎ আবেশ। এখন কথা হলো, আমি যদি পজিটিভ চার্জ নিয়ে আসি একটা তড়িতাহিত বস্তু, তাহলে কী হবে? এই প্রান্তে খানিকটা নেগেটিভ চার্জ তৈরি হবে, অর্থাৎ যে চার্জ তার ঠিক উল্টো চার্জ তৈরি হবে। ক্লিয়ার হলো কি না? যদি আমার এরকম হয় যে একটা একই রকমভাবে অনাহিত বস্তু রয়েছে,
একই রকমভাবে একটা কাঠের স্ট্যান্ডের ওপরে মনে করো রয়েছে। ওকে, আমি তার কাছে করেছি কি, আমি তার কাছে একটা বস্তু নিয়ে এসেছি, যে বস্তুর মধ্যে কিন্তু আমার নেগেটিভ চার্জ রয়েছে, হতে পারে। তাহলে এইখানটায় কি চার্জ আবিষ্ট হবে? এখানে কিন্তু পজিটিভ চার্জ আবিষ্ট হবে। ক্লিয়ার হলো কি হলো না? এটা নেগেটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, তাহলে এটা কি হলো? এটা আমার পজিটিভ চার্জ তৈরি হবে। বোঝা গেল কথাটা? তার মানে আমার এই যে তড়িতাবেশ কী হবে, যে তড়িতাহিত বস্তুটা নিয়ে আসা হবে তার বিপরীত আধানকে সে তৈরি করবে। ক্লিয়ার? এখন যদি এইবার করে কি, আমি যদি এই বস্তুটার কাছ থেকে, যে বস্তুটা আমার তৈরি হয়েছিল, আমার একটা চার্জ হলো না, চার্জ হলো, সেই চার্জ থেকে বস্তুটা আবার দূরে নিয়ে চলে গেলাম, অর্থাৎ কাছে ছিল সেখান থেকে কিন্তু আবার দূরে নিয়ে চলে গেলাম, অর্থাৎ দূরে নিয়ে গেলে এ আবার কিন্তু চার্জলেস হয়ে যাবে, চার্জলেস হয়ে যাবে। বোঝা গেল কথাটা? যেহেতু দূরে আছে, কোথায় আছে? দূরে আছে। এই যে দূরে নিয়ে গেলে আর চার্জ থাকছে না, কাছে এলেই আবিষ্ট করে দিচ্ছে, তাই তো? আবেশ তৈরি করছে। এইটাকে বলা হয় তড়িৎ আবেশ বা তড়িতের আবিষ্ট ক্রিয়া। এই তড়িৎ আবেশ কী হয়? যে চার্জ তুমি নিয়ে আসবে কোনো একটা ধাতব পদার্থের কাছে, সেই ধাতব পদার্থ যদি তার মধ্যে চার্জ না থাকে, তার ঠিক উল্টো চার্জ তৈরি হয়ে যাবে। উল্টো চার্জ তৈরি হওয়ার এই ঘটনাটাকে কোনো অনাহিত বস্তুকে কোনো একটা তড়িতাহিত বস্তুর কাছে এলে সে যে তড়িতাহিত হয়ে পড়ে সাময়িক সময়ের জন্য, এই সাময়িক সময়ের জন্য তড়িতাহিত হওয়ার ঘটনাটাকে বলা হয় আবেশ। ক্লিয়ার হলো কি হলো না? এইটা হচ্ছে মূল ব্যাপার। এখন আমি যে এত কথা বলছি আবেশ, এই আবেশের ওপরে বেস করেই একটা যন্ত্র তৈরি করা হয় যার নাম হচ্ছে স্বর্ণপত্র, যার নাম হচ্ছে স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্র, তড়িৎ বীক্ষণ যন্ত্র। এখন তোমরা নাম শুনে ঘাবড়ে যেতে পারো যে স্যার স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্রটা কি? গোল্ড লিফ মানে কি? গোল্ড লিফ মানে স্বর্ণপত্র। ইলেকট্রোস্কোপ, এই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র, এটা এমন একটা যন্ত্র, এই যন্ত্রটা কীরকম সেটা পরীক্ষার সময় খুব একটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট নয়, শুধু নামটা মেনশন করে রাখছি। এই যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর মধ্যে চার্জ আছে কি না, চার্জ আছে, এইটা কি চার্জ আছে, পজিটিভ না নেগেটিভ, এই দুটো জানা যায়। অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর মধ্যে চার্জ আছে কি না, চার্জ থাকলে জানা যাবে, না থাকলে জানা যাবে। তাহলে কোনো বস্তুর মধ্যে চার্জ আছে কি না সেটা যে যন্ত্রের সাহায্যে জানা যায় তাকে বলা হবে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র। আর কোনো বস্তুর মধ্যে যে চার্জ আছে, মানা গেল চার্জ আছে, কি চার্জ আছে? ধনাত্মক চার্জ আছে না ঋণাত্মক চার্জ আছে? ধনাত্মক চার্জ থাকলেও তোমাকে বলে দেবে ধনাত্মক চার্জ রিডিং দেবে, তুমি বুঝতে পারবে। আবার ঋণাত্মক চার্জ থাকলেও তোমাকে বলে দেবে ঋণাত্মক চার্জ। তাহলে যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর মধ্যে চার্জ আছে কিনা, স্থির তড়িৎ, অথবা সেই চার্জটা কী প্রকৃতির, পজিটিভ টু নেগেটিভ, এইটা জানার জন্য যে যন্ত্রকে ব্যবহার করা হয় তাকে বলা হয় গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ, বাংলায় বলা হয় স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র। এখন কথা হলো, এই যে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের কথা আমি বললাম, খুব ভালো কথা। আর এতক্ষণ ধরে ইলেকট্রোস্ট্যাটিক্স সম্পর্কে আমি আলোচনা করলাম, এটাও খুব ভালো কথা। মূল কথা হচ্ছে যে এই যে ইলেকট্রিসিটিটা তৈরি হচ্ছে কিসের ফলে, আমি একটা কথা পরিষ্কার করেই বললাম, এই ইলেকট্রিসিটিটা তৈরি হচ্ছে স্থির তড়িৎ। আমি কিন্তু স্ট্যাটিকটা বলেছি, আমি বলেছি স্ট্যাটিক। এই যে স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা তৈরি হচ্ছে কিসের জন্য তৈরি হচ্ছে না, ফ্রিকশন বা ঘষাঘষি, ফ্রিকশনের জন্য তৈরি হচ্ছে। আর একটা বস্তুর সঙ্গে ফ্রিকশন কেন হচ্ছে না, কিসের জন্য? ট্রান্সফার অফ বলো ইলেকট্রনের জন্য, তাই না? এই যে ট্রান্সফার অফ ইলেকট্রনের জন্য কোনো একটা বস্তুর মধ্যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। কোনো একটা বস্তুর মধ্যে এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি আসলে কিভাবে থাকে, তাই না? কোথায় থাকে? একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদেরকে বলে নিই যে নর্মালি এই যে স্ট্যাটিক ইলেকট্রিসিটির ব্যাপারটা বললাম, সবসময় আধান, চার্জ বা তড়িৎ আধান পরিবাহীর বহিঃপৃষ্ঠে অবস্থান করে। কি বললাম? অর্থাৎ যে চার্জ তৈরি হবে,
চার্জ তৈরি হবে, হবে না চার্জ? সেই চার্জ কী হবে? পজিটিভ চার্জ হতে পারে, নেগেটিভ চার্জ তৈরি হতে পারে। এই যে চার্জ, সেই চার্জ পরিবাহী, পরিবাহী মানে কন্ডাক্টর, তাই না? কন্ডাক্টর যেমন তামা, যেমন লোহা, পরিবাহীর কোথায় থাকে? পরিবাহীর কোথায় থাকে না, পরিবাহীর বহিঃপৃষ্ঠে, বহিঃপৃষ্ঠে, বহিঃপৃষ্ঠে অবস্থান করে। ঠিক আছে, মনে করো আমার একটা লোহার বল আছে, ঠিক আছে, লোহার নিরেট বল। আমি যদি এটাকে চার্জ দিই, অর্থাৎ কোনো একটা কিছু মনে করো সাপোজ ঘষাঘষি করার পরে বা সামথিং কিছু একটা দিয়ে এর মধ্যে আমি চার্জ দিয়েছি, হতে পারে, তাহলে সেই চার্জটা মনে করো পজিটিভ চার্জ। সেই পজিটিভ চার্জ কোথায় থাকবে? সেই পজিটিভ চার্জ কিন্তু এর পৃষ্ঠে থাকবে। বোঝা গেল কি গেল না? স্যার ভেতরে থাকবে না? না, ভেতরে থাকবে না। একটা বিজ্ঞানী ছিলেন, তার নাম একটা পাগল বিজ্ঞানী, মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে। এই মাইকেল ফ্যারাডে একটা বিখ্যাত পরীক্ষা করেছিলেন। তোমরা যদি কখনো সায়েন্স সিটিতে যাও, তাই না, সায়েন্স সিটিতে যাও, তাহলে খেয়াল করে দেখবে সায়েন্স সিটিতে একটা রাবারের ওপরে একটা বল থাকে, তাই না, একটা ধাতব বল থাকে। তুমি যদি, তাই না, আমার তো আঁকার ক্ষমতা ভীষণ ভালো, দারুণ, তুমি যদি এই বলটাকে ছোও, তোমার চুলগুলো এরকম খাড়া খাড়া হয়ে যায় না? কী সুন্দর চুল এঁকলাম, দেখেছো? আই এম ভেরি গুড আর্টিস্ট। চুল খাড়া খাড়া হয়ে যায় না? কেন না, তোমার পায়ে কিন্তু রাবারের জুতো থাকে, রাবার দিয়ে রাখে যাতে করে তড়িৎ না চলে আসে। এই যে চুলগুলো খাড়া 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 হয়ে যায়, কেন না, স্থির তড়িৎকে তুমি ছুঁয়েছো, তোমার শরীরের মধ্যে স্থির তড়িৎ, তোমার চুল খাড়া খাড়া হয়ে গেছে। মাইকেল ফ্যারাডে করেছিল কি, এরকম একটা ফাঁপা, ঠিক আছে, এটা হচ্ছে ডোর, একটা ফাঁপা হলো মেটালিক বল নিয়েছিল। এই যে তুমি যে ছুলেই ধরে চুল খাড়া খাড়া হয়ে যাচ্ছে, এটাকে ভীষণ রকমভাবে চার্জ করা হয়েছিল, সাংঘাতিক রকমভাবে চার্জ করা হয়েছিল, সাংঘাতিক রকমভাবে। তার মানে এত পরিমাণ চার্জ করা হয়েছিল যে এইটাকে যদি কেউ ছোঁয় বা এর মধ্যে ঢুকে যায়, তাহলে সে মারা পড়ে যাবে। কিন্তু এই দরজা দিয়ে সুন্দর করে ঢুকে মাইকেল ফ্যারাডে, বুঝতে পারছো, একদম ভেতরে গিয়ে বসেছিল এবং আবার বাইরে চলে এসেছিল, সে কিন্তু তড়িতাহিত হয়নি। কেন তড়িতাহিত হয়নি? তার কারণ তড়িৎ সবসময় পরিবাহীর বহিঃপৃষ্ঠে অবস্থান করে, অর্থাৎ ভেতরের পৃষ্ঠে অবস্থান করছে না, শুধুমাত্র বহিঃপৃষ্ঠেই অবস্থান করছে। পরীক্ষার সময় সিভিল সার্ভিসে বা যে কোনো পরীক্ষার সময় এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি থেকে কোশ্চেন আসলে এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার সময় আসে যে কোথায় অবস্থান করে। তো সবাই কিন্তু খুব একদম চোখ বন্ধ করে উত্তর দেয় সমস্ত অংশ জুড়ে অবস্থান করে। করে কি? সমগ্র অংশ জুড়ে? সমগ্র অংশ জুড়ে কিন্তু অবস্থান করে না। এই যে শুধুমাত্র বাইরের দিকেই অবস্থান করে, এইটার সাহায্যে এর ইউজ আছে একটা। আমি একটা ইউজের কথা বলছি। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা যদি প্র্যাকটিক্যালি ব্যবহারই না করতে পারলাম, তাহলে কি হলো? একটা ব্যবহার তো করতেই হবে। খুব সেন্সিটিভ কোনো ইলেকট্রিক যন্ত্র, বোঝা গেল কথাটা, অর্থাৎ যেটা খুবই সেন্সিটিভ, এইরকম কোনো একটা সেন্সিটিভ, মনে করো ভীষণ সেন্সিটিভ ইলেকট্রিক মেশিন, এই সেন্সিটিভ ইলেকট্রিক মেশিন, বোঝা গেল কথাটা, তুমি পরীক্ষাগারে কোথাও রেখে দিয়েছো, তখন করতে হবে কি, তার চারপাশে একটা মেটালিক আচ্ছাদন দিয়ে রাখতে হবে। একটা মেটালিক একটা আচ্ছাদন, তা তো মেটালিক কভার দিয়ে রাখতে হবে। তাহলে যদি বাইরে থেকে এটা চার্জ কিছু আসেও, কোনো চার্জের সংস্পর্শে আসে, হ্যাঁ, মনে করো কিছু বিদ্যুৎ চমকালো, হতে পারে প্রচুর বিদ্যুৎ চমকালো, চমকে এটা ফুললি চার্জড হয়ে গেল, তাহলে যদি চার্জ হয়েও যায়, তাহলে কোথায় থাকবে সেই চার্জ? মনে করো বিদ্যুৎ চমকালো, সাংঘাতিক বিদ্যুৎ চমকালে কেন চার্জ ফার্জ হয় সেটা আমি তোমায় বলছি।
বা কোনো একটা জায়গায় ইলেকট্রিসিটি এদিক ওদিক সেদিক হয়ে গেল, কোনো একটা কারণে সেখানে খুব হাই ভোল্টেজ তৈরি হলো, প্রচুর ইলেকট্রিসিটি তৈরি হলো, তাহলে সেই ইলেকট্রিসিটি যেহেতু চারপাশে একটা মেটালিক কভার রয়েছে, একদম মেটালিক বাক্সের মধ্যে ওটাকে রাখা হয়েছে, সেই চার্জটা কোথায় যাবে বলো? সেই চার্জটা ওই মেটালিক কভারের বাইরে থাকবে। ভেতরে যে সেন্সিটিভ ইলেকট্রিক মেশিনটা রয়েছে, সেই সেন্সিটিভ ইলেকট্রিক মেশিনের কিন্তু কোনো ক্ষতি হবে না। অর্থাৎ কোনো বোঝা গেল কথাটা? এই যে কোনো সেন্সিটিভ মেশিনকে, ইলেকট্রিক মেশিনকে আমরা ইলেকট্রিসিটির হাত থেকে বাঁচিয়ে রাখছি যে মেটালিক কভার দিয়ে, তাকে কিন্তু আমরা বলি ইলেকট্রিক স্কিন। কি বলি? ইলেকট্রিক স্কিন। কি বলি? ইলেকট্রিক স্ক্রিন। বোঝা গেল? তাকে আমরা কিন্তু বলি ইলেকট্রিক স্কিন। ইলেকট্রিক স্কিন কোথায় ব্যবহার হয়? কোথায় এর প্রয়োগ আছে? কোথায় প্রয়োগ আছে বলো? আমরা রেডিওতে এটা ব্যবহার করি, আমরা টেলিভিশনে এটা ব্যবহার করি, ঠিক আছে, টেলিভিশন টিউবে, বা কোনো ক্যাথোড রশ্মি গান, ক্যাথোড রে গান, সেখানেও কিন্তু আমরা এই ইলেকট্রিক স্কিনকে ব্যবহার করে থাকি। বোঝা গেল কথাটা? ভালো লাগছে ক্লাস? সবসময় সুজিত স্যারের মুখ দেখতে হবে, তাই না? আজকে এত কিছু লেখালেখির ব্যাপার যে শুধু মুখে গল্প বলে দিলে হয়তো ভালো লাগতো না। জানি না তোমরা এটাকে পছন্দ করবে কিনা, কিন্তু আমি আজকে লিখে দিচ্ছি তোমাদের। এটাকে পিডিএফ করে দিয়েও দেবো, দেখবে অনেক বেশি মাথায় ঢুকেছে। হয়তো একটু বেশি সময় লাগছে, সুজিত স্যার ক্যামেরার সামনে বলে ফটাফট বলে দেয়, 15 মিনিটে 1 ঘন্টার ক্লাস বলে দেয়। তো সেটা এখানে বলছি না, ধীরে সুস্থে লিখে শুনে বলছি, এটা তোমাদের অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, বেশি ভালো লাগবে, ঠিক আছে? এখন এই যে তড়িৎ, আমি যেটা তোমাদেরকে বলছি বা বলতে চাইছি, এই আধান, কি বললাম? আধান, বাংলায় তো আধান বলে, ইংরেজিতে কি বলে? ইংরেজিতে বলে চার্জ। যদি কোনো একটা বস্তুর মধ্যে, ধরো কোনো একটা বস্তুর মধ্যে, একটা গোল বস্তুর মধ্যেই চার্জ রয়েছে, হতে পারে না? আমার চার্জ রয়েছে, কোথায় থাকবে চার্জ? পৃষ্ঠে থাকবে। বা আমার একটা বস্তু রয়েছে, ঠিক আছে, তাহলে কোথায় থাকবে চার্জ? তার পৃষ্ঠে থাকবে। আমি পৃষ্ঠটাকে এরকম করে দেখাচ্ছি, ঠিক আছে? এখন এই যে চার্জ পৃষ্ঠে থাকবে ধাতব বস্তুর, আমার কি থাকবে? মেটাল ধাতব বস্তুর পৃষ্ঠে চার্জ থাকবে। এই চার্জটা কতখানি ক্ষেত্রফলে কতক্ষণে রয়েছে, অর্থাৎ পরিবাহের পৃষ্ঠে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলে কি পরিমাণ আধান বা চার্জ রয়েছে, তাকে ওই বিন্দুর আধানের সারফেস চার্জ ডেনসিটি বলা হয়। ডেনসিটি মানে তোমরা জানো, ডেনসিটি মানে ঘনত্ব। কি ঘনত্ব? কিসের ঘনত্ব? আধান ঘনত্ব, ঠিক আছে, আধান ঘনত্ব, তাই তো, ইলেকট্রিক ডেনসিটি। আর যেহেতু আধানটা সারফেসে থাকে, সেখানে আমি কি বললাম? আমি বললাম সারফেস চার্জ ডেনসিটি। সারফেস চার্জ ডেনসিটি, তাই তো? তাই ডেনসিটি মানে বুঝতেই পারছো কতখানি চার্জ আছে, কতখানি এরিয়াতে। এরিয়া মানে সারফেসে, অর্থাৎ কতখানি সারফেস এরিয়াতে কতটুকু চার্জ আছে, সেটাকেই বলা হয় সারফেস চার্জ ডেনসিটি। বুঝতে পারছো? তা আমার মনে করো এরকম একটা পৃষ্ঠ আছে, সাপোজ এরকম একটা পৃষ্ঠ রয়েছে, এই একটা পৃষ্ঠের এর পৃষ্ঠ ক্ষেত্রফল মানে বুঝতেই পারছো, পৃষ্ঠ ক্ষেত্রফল বাংলায় বলে, ইংরেজিতে বলে সারফেস এরিয়া। এইটা যদি এ হয়, আর এখানে আমার চার্জ রয়েছে কিউ পরিমাণ যদি আমার চার্জ থাকে, তাহলে আমার সারফেস চার্জ ডেনসিটি, যেটাকে আমি সিগমা বলছি, সেটা আমার কত হবে? কিউ বাই এ হবে। ক্লিয়ার হলো কি হলো না? এই সিগমাটাকে বলা হয় সারফেস চার্জ ডেনসিটি। এইবার খেয়াল করে দেখো, যদি আমার চার্জ একই থাকে কিন্তু এ কমে যায়, অর্থাৎ জায়গাটা ধারালো হয়ে যায়, বা এমন কোনো আকৃতি যেখানে ছুচালো আকৃতি, তখন কিন্তু আমার সিগমাটা বেড়ে যাবে, তাই না? অর্থাৎ এই সিগমা ইজ ভ্যারিজাস টু 1/a। এই যে এ যদি কমে যায়, বুঝতেই পারছো, এ যদি কমে যায়, তাহলে অল্প জায়গার মধ্যে অনেক বেশি চার্জ থাকতে হবে, তাই তো?
অল্প জায়গার মধ্যে অনেক বেশি চার্জ থাকতে হবে, সেক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্ব বা সারফেস চার্জ ডেন্সিটি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য যদি কোনো ছুচালো ভাগ থাকে, অর্থাৎ ছুচালো অংশ, এরকম একটা ধাতব, তাহলে আমার এইখানটা তুমি খেয়াল করো, এইখানটা সিগমা অনেক বেশি, তাই না? অনেকখানি চার্জ, ইলেকট্রন বা চার্জ ঠেসাঠেসি করে এর মধ্যে রয়েছে। তাহলে আমি মনে করি এখানে নেগেটিভ চার্জের, এটা নেগেটিভ চার্জ রয়েছে, হতে পারে এটা নেগেটিভ চার্জ রয়েছে, এটা নেগেটিভ চার্জ রয়েছে, হতে পারে। তাহলে এইবার তুমি খেয়াল করে দেখো, এইখানটায় নেগেটিভ চার্জের যা ঘনত্ব, এইখানকার ঘনত্ব কি? চার্জটা সব জায়গাতেই রয়েছে, যেহেতু এই জায়গাটায় ছুচালো জায়গাটায় এরিয়াটা অনেক কম, অনেক কম, এরিয়াটা অনেক কম, চার্জ তো একই রয়েছে, তাহলে আমার সিগমাটা তুলনায় অনেক, ঘনত্ব তুলনায় অনেক বেশি হবে। এই বেশি হওয়ার জন্য কোনো একটা ধাতব বস্তুর যদি আমার তীক্ষ্ণ দিক থাকে, মনে করো তীক্ষ্ণ একটা দিক থাকে, তাহলে সেখানে যেহেতু প্রচুর পরিমাণে ইলেকট্রন বা প্রচুর পরিমাণে চার্জ এক জায়গায় থাকে, তো তোমরা জানো ইলেকট্রনরা কী করবে, নিজেরা পরস্পরকে বিকর্ষণ করে, তাই তো? সেই জন্য সেখান থেকে ইলেকট্রনের একটা ক্ষরণ হবে, অর্থাৎ অনেকগুলো ইলেকট্রন একটা ছোট্ট জায়গার মধ্যে থাকার জন্য সেখানে যেহেতু ডেন্সিটিটা বেশি, তাই না, ঘেঁষাঘেঁষি ঠাসাঠাসি করে থাকার জন্য, যেহেতু ইলেকট্রন নেগেটিভ চার্জ, আবার আর পাশের ইলেকট্রনটাও নেগেটিভ চার্জ আর নেগেটিভ চার্জ যেহেতু, তাই না, নেগেটিভ চার্জ আর নেগেটিভ চার্জ যেহেতু পরস্পরকে বিকর্ষণ করে, তাই না, কী করে বিকর্ষণ করে, সেই বিকর্ষণজনিত কারণে কিছু চার্জ চলে যাবে। যদি পজিটিভ চার্জ এবং পজিটিভ চার্জ হতো, তাহলেও কী হতো, দুটো ক্ষেত্রেই কিন্তু আমার বিকর্ষণ করছে, তাই না, কী করছে, বিকর্ষণ করছে। এই বিকর্ষণের জন্য কিছু চার্জ কিন্তু ওই যে তীক্ষ্ণ অংশ ধাতব পদার্থের তীক্ষ্ণ অংশ থেকে কিছু চার্জ কিন্তু বাইরে বেরিয়ে যাবে, যাকে বলা হবে তড়িৎ ক্ষরণ। মানে বোঝো রক্তক্ষরণ, রক্তক্ষরণ, এটাকে বলা হয় তড়িৎ ক্ষরণ। ক্লিয়ার হলো কি হলো না? এই তড়িৎ ক্ষরণ নিয়ে আমি একটা কথা বলছি, ভালো লাগে। এই তড়িৎ ক্ষরণ ব্যাপারটা, যেটাকে আমি বললাম, একটা চাক্ষুষ প্রমাণের সাহায্যে না দেখা যায়। অর্থাৎ এই সূচিমুখ ক্ষরণ, যেটাকে বলা হয়, বাংলায় বলা হয় সূচিমুখ ক্ষরণ। এই সূচিমুখ ক্ষরণ বা ডিসচার্জিং অ্যাকশন, এর একটা চাক্ষুষ প্রমাণ আমি তোমাদেরকে দেখাতে পারি। কীরকম? ধরো একটা ধাতব দণ্ড এরকম বকের ঠোঁটের মতো, বুঝেছো? আমি এরকম একটা ধাতব দণ্ড নিলাম, একটা কাঠের পায়ের ওপরে সেটা রয়েছে সাপোজ, তো এটা আমার কি? এটা আমার মেটাল। এইবার আমার এখানে একটা মোমবাতি জ্বলছিল, মোমবাতি জ্বললে যেরকম শিখা হয় সেরকম জ্বলছিল। যদি কোনো কারণে এটাকে আমি চার্জ করে দিই, চার্জ মানে কি? তড়িতাহিত করে দিই, তাই না? তাহলে কী হবে? এই সূচিমুখ দিয়ে তড়িৎক্ষরণ হবে না? ইলেকট্রনগুলো ছুটবে সাপোজ, তখন এই করবে কি? এই শিখাটাও কিন্তু এইরকম পাশের দিকে সরে আসবে, অর্থাৎ ছিল এখানটাতে, এই তড়িৎক্ষরণের চাপে, প্রেসারে ও কিন্তু এইরকমভাবে বেঁকে যাবে। এইটা একটা চাক্ষুষ ব্যাপার, যার সাহায্যে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে সূচিমুখ দিয়ে তড়িৎক্ষরণটা হয় বা ডিসচার্জ হয় চার্জের। তো সুজিত স্যার হঠাৎ এই ডিসচার্জের ব্যাপারটা, সূচিমুখের ব্যাপারটা কেন তোমাদেরকে বলতে গেল? কেন হঠাৎ করে ইনি বলতে গেলেন এই ডিসচার্জের ব্যাপারটা? তার কারণ আমি তোমাদেরকে বজ্রবহ বা বজ্র নিবারক, অর্থাৎ বড় বড় বাড়িতে যে লাইটনিং কন্ডাক্টর বা লাইটনিং অ্যারেস্টর থাকে না, যেটার সাহায্যে বড় বাড়িতে কোনো অবস্থাতেই বজ্র পড়ে না, বাজ পড়ে না, সেইটা বোঝাবো বলেই কিন্তু এই সূচিমুখ ক্ষরণটা তোমাদেরকে আমি বললাম। তার আগে আমাকে জেনে নিতে হবে যে বাজ পড়ে কেন। তোমরা জানো, এটা মনে করো পৃথিবী পৃষ্ঠ, ধরো এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ। এই পৃথিবী পৃষ্ঠের ওপরে মনে করো সাপোজ মেঘ রয়েছে। কোনো কারণে মেঘেদের নিজেদের মধ্যে ঘষাঘষির ফলে, এইখানটায় মনে করো সাপোজ
এইখানটায় সাপোজ নেগেটিভ এনার্জি, সাপোজ মনে করো এদিকে নেগেটিভ হলো, ঠিক আছে, এদিকে একটু পজিটিভ চার্জ তৈরি হলো, হতে পারে, হতেই পারে। এবার কোনো কারণে মেঘ ভেঙে গিয়ে, বোঝা গেল, মেঘ ভেঙে গিয়ে এই নেগেটিভ আর পজিটিভ মেঘটুকু আলাদা হয়ে সাপোজ এখানে পুরো পজিটিভ মেঘটুকুই আমাদের পৃথিবী পৃষ্ঠের ওপরে অবস্থান করতে শুরু করলো। তাহলে এইবার যে এই হেভি পজিটিভ চার্জ রয়েছে সে করবে কি, সে তো নিউট্রাল হতে চাইবে, সে লম্বা গাছের ওপরে, তাই না, বেশি বাজ পড়ে, তাই তো, লম্বা গাছের ওপরে সবচেয়ে বেশি গাছ পড়ে। তাহলে এ সবচেয়ে কাছাকাছি যাকে পাবে তার কাছ থেকে কি করবে কি, এ তো পজিটিভ মানে ইলেকট্রনের প্রচুর পরিমাণে ঘাটতি রয়েছে, তার কাছ থেকে নেগেটিভ চার্জ বা ইলেকট্রনকে এর দিকে খিঁচবে, টেনে নিতে চাইবে। এ করবে কি, বোঝা গেল কথাটা, মাটির থেকে ইলেকট্রন নিয়ে সেই ইলেকট্রনটাই গাছের মধ্য দিয়ে গিয়ে, তাই তো, গাছের মধ্যে গিয়ে এখানে গিয়ে এই মেঘটাকে নিউট্রালাইজ করবে। এই যে মাটির থেকে ইলেকট্রন গিয়ে ওইখানে চলে যাচ্ছে, চরচর করে বাতাসের মধ্যে একটা আওয়াজ হবে, তাই তো, মনে হবে যেন এখানে বাজ পড়লো। এখানটা যদি নেগেটিভ পজিটিভ চার্জের বদলে নেগেটিভ চার্জ হতো তাহলে সেখানে একই রকমের ব্যাপারই ঘটতো, মনে করো এখানে তাল গাছ, সাপোজ তাল গাছ, নারকেল গাছ, কিন্তু আমার মেঘটা যদি মনে করো নেগেটিভ হতো, হতেই পারে মেঘ আমার নেগেটিভ হলো, নেগেটিভ মেঘ, তাহলে এটা কি করতো কি, ইলেকট্রনটা এখান থেকে নেমে এসে মাটিতে চলে আসতো, বোঝা গেল কথাটা। তখন এই ইলেকট্রনগুলো এই যে মাটিতে চলে আসছে, এই তড়িৎটা হঠাৎ করে প্রচুর পরিমাণে চার্জ গাছের মধ্য দিয়ে যদি আমার নিচের দিকে নেমে আসে, তখন সেই ব্যাপারটাকে আমরা বলি বাজ পড়া। সেই জন্য বাজ পড়া ঠেকাতে আমরা এই যে সূচিমুক্ত ক্ষরণ বা ডিসচার্জিং অ্যাকশানটাকে আমরা কাজে লাগাই। আমরা করি কি, আমরা সব সময় যারা বড় লোক বাড়ি ফ্ল্যাটে থাকে, বুঝতে পারছো তো, আমরা তো অত বড় লোক নই, আমি বড় লোক, মজা করছি, নিজেকে সবসময় বড় লোক ভাববে, হোয়াট এভার ইউ আর, বুঝেছো, হও কি হও না। এই যে বাড়ি মনে করো, ছোটো ছোটো জানলা, হ্যাঁ, মনে করো ফ্ল্যাট বাড়ি যেরকম হয় আর কি, বুঝতে পারছো, এখানে একখানা বাড়ি রয়েছে, ছাদ, তো করে কি সেইখানটাতে একদম গভীর থেকে একটা তামার রড উপরের দিকে এরকম তুলে দেয়, দিয়ে তার মুখটা একদম ছুচালো হয়, বোঝা গেল কথাটা, ছুচালো হয়। এইবার ওপরে যদি মেঘ থাকলো মেঘ, সেই মেঘ ক্লাউড, তার মধ্যে যে চার্জই থাকলো না কেন, তাহলে তো গাছ টাছ পেলো না, বাড়ি পেলো, বাড়ির ওপরে একটা ছুচালো মুখ রয়েছে, বুঝতেই পারছো, ছুচালো মুখে তড়িৎক্ষরণটা সবচেয়ে বেশি হয়, যত ছুচালো হবে তড়িৎক্ষরণটা তত হবে। সেই জন্য এই যেহেতু তড়িৎক্ষরণ এখান থেকে বেশি হয়, সেই জন্য যদি ইলেকট্রন নেওয়ার হয় ও ব্যাটা এখান থেকে নিয়ে নেবে, বোঝা গেল কথা, ইলেকট্রনগুলো এদিকে নিয়ে নেবে। ইলেকট্রন যদি দেওয়ার হয় তো ও ব্যাটা এদিকে ইলেকট্রনকে দিয়ে দেবে, অর্থাৎ ইলেকট্রন যদি নেওয়ার হয় তাহলে এদিকে চলে গেল, দেওয়ার হয় এদিকে চলে এলো, এইটার মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো চলে এসে মাটিতে চলে গেল, কোথায়, সয়েলে। অথবা যদি ইলেকট্রন নেওয়ার হয় তাই এখান থেকে গিয়ে এইটার মধ্যে দিয়ে এই যে তামা, এটা হচ্ছে তামা, এই তামার পাতের মধ্যে দিয়ে আমার চার্জটা ক্লাউডে চলে গেল, ক্লাউড ডিসমিস হয়ে গেল, বাড়ির ওপরে বাজটা পড়লো না, অর্থাৎ বাড়িকে বাজের হাত থেকে কিন্তু রক্ষা করা গেল। এই যে ব্যাপারটা, এইটাকে বলা হয় লাইটেনিং কন্ডাক্টর বা লাইটেনিং অ্যারেস্টর, ক্লিয়ার? এই লাইটেনিং অ্যারেস্টর এইটার সাহায্যে কিন্তু আমরা বাড়িটাকে স্বাভাবিকভাবেই, বুঝতে পারছো, বজ্রপাতের হাত থেকে বাঁচাতে পারি। ক্লিয়ার হলো? এখানটাতে একটা ছোট্ট কথা আমার একটুখানি বলে দেওয়া দরকার, যেটা পরীক্ষার সময় আইএসের একটা কোয়েশ্চেন এসেছিল, সেইটা আমি বলে এটা শেষ করব আজকের ক্লাসটা। যে উড়োজাহাজ, বুঝতে পারছো উড়োজাহাজ কীরকম হয়, তাই না? এরকম হয়তো উড়োজাহাজে যে চাকাগুলো থাকে না, চাকাগুলো, সেই চাকাগুলোতে উড়োজাহাজের রাবারের টায়ার সবসময় না সামান্য তড়িৎ পরিবাহী করা হয়। নর্মালি আমরা কি জানি, রাবার হচ্ছে তড়িতের অপরিবাহী, অর্থাৎ তড়িতের কুপরিবাহী, কিন্তু উড়োজাহাজের টায়ার যেটাকে বানানো হয় সেইটা কিন্তু সামান্য তড়িৎ পরিবাহী করা হয়। উড়োজাহাজ যখন রানওয়েতে ছোটে তখন তার টায়ারের সঙ্গে মাটির ঘর্ষণের জন্য কিছু পরিমাণ তড়িৎ আধান উদ্ভূত হয়। তোমরা জানো ঘর্ষণের ফলে তড়িৎ তৈরি হয়। এই যে উদ্ভূত আধান বা চার্জ, এর পরিমাণ যদি বেশি হয়
তাহলে স্ফুলিঙ্গের সৃষ্টি করে। যথেষ্ট পরিমাণ তাপ যদি উদ্ভব ঘটে তাহলে টায়ারটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আর যদি টায়ার ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কী হবে, বিমানের টায়ার ক্ষতিগ্রস্ত হলে বিমানের দুর্ঘটনা ঘটবে, তাই না? সেই জন্য কি করা হয়, এইটাকে কুপরিবাহী না করে সামান্য পরিবাহী করা হয়। এই যে ঘষাঘষির ফলে এর মধ্যে যদি কিছু চার্জ তৈরি হলেও তো সেই চার্জ পরিবাহিত সেখান থেকে মাটিতে চলে গেল, অর্থাৎ চার্জ মাটিতে চলে গেল। চার্জ যদি মাটিতে চলে আসে তাহলে কিন্তু আর চার্জ টায়ার পুড়ে যাওয়া স্ফুলিঙ্গ তৈরি হওয়ার মতো তাপ সেখানে থাকবে না। কিছুটা তো তাপ বা কিছুটা তড়িৎ সে তো মাটিতে দিয়ে দেবে, তার মানে সেখানে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা অথবা টায়ার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, উড়োজাহাজ কিন্তু বেঁচে যাবে। ক্লিয়ার? সো এইটা হচ্ছে আজকে আমার ক্লাস। অনেকক্ষণ হলো তোমাদের ক্লাস আমি নিলাম। আমাকে সবাই বলছিল স্যার আপনি ফিজিক্সটাকে এরকম ক্যামেরার সামনে বলে দেন, নিচে দিয়ে লেখা টেখা ওঠে, বুঝতে পারি না। এই ক্লাসটা যদি আমি ক্যামেরার সামনে নিতাম মেরে কেটে 15 মিনিট হতো, কিন্তু এটা 1 ঘন্টার ধরে ক্লাস হলো। কিন্তু তোমাদের সামনে খাতায় কলমে লিখলাম, হয়তো আমার মুখটা দেখতে পেলে না, কিন্তু ক্লাসটা হয়তো অনেকখানি ভালো হলো, নিশ্চয়ই ভালো হলো, তাই না? বোঝা গেল তো? সাথে থাকো।